শুভর বাড়িতে তেমন কোনো কাজকাম নেই। শুভ প্রায় ঘন্টাখানেক আগে এসে পার্কে বসে আছে। আজকাল বাড়িতে একদম মন টেকে না। বাবা মা সারাক্ষণ কানের কাছে কিছু কর কিছু বলে বলে মাথা ধরিয়ে দেয়। তারা কেন যে বুঝতে চায় না শুভর গান ছাড়া কিছুই ভালো লাগে না। ইদানিং বাবা অনেক খারাপ ভাষায় বকাবাজিও করে শুভকে। ভোরের আওয়াজ করা শব্দ পেলে তেড়ে আসে মারতে। শুভ কিছু বলে না। এই বয়সে এসে পড়ে পড়ে বাবার হাতের মাইর খায় ছেলেটা। মনে মনে ভাবে, যেদিন আমার অনেক অনেক টাকা হবে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। কেঁদে কেটেও আমাকে আর তোমরা এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না, যেখানে আমার কোনো স্বাধীনতা নেই, যেখানে আমার প্রতিটা সেকেন্ড মৃত্যুসম মনে হয়। এত কি ভাবছো শুভদা? অদিতি কাঁধে হাত রাখল। শুভ গোপন দীর্ঘশ্বাস ফেলল। তার আসল রূপে ফিরে গিয়ে অদিতির হাত ধরে পাশে বসিয়ে দিল। বলল, হে অদিতি, তোমাকে না একদম টিয়া পাখির মতো লাগছে। ধ্যাত! অদিতি আজ সবুজ রঙের জামদানি শাড়ি পরেছে। লম্বা ছিল্কি শ্যাম্পু করা চুলগুলো ছেড়ে দেওয়ায় হাত কান গলা খালি, তবুও দেখতে কি সুন্দর স্নিগ্ধ লাগছে। অদিতি বলল, তোমাকেও দেখতে খুব সুন্দর লাগছে শুভদা। শুভ তার সস্তায় কেনা সবুজ কুচকে যাওয়া শার্টটা টেনে টেনে ঠিক করলো। মাথার ক্যাপটা খুলে উল্টো করে পড়ল। দিতির প্রিয় রং সবুজ, যদিও সবসময় সবুজ রং পরে না দিতি, তবে বিশেষ বিশেষ দিনগুলোতেও বেছে বেছে এই রংটাই পরে দিতি। যেমন আজ শুভ দিতির সম্পর্কের 5 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে শুভর পছন্দের কাচ্চি এনেছে, সাথে ছোট্ট একটা লাভ শেপের কেকও এনেছে দিতি। নতুন পার্ক হয় তেমন লোকজন নেই। দিতি 2-3 জন পথশিশুকে ডেকে নিল। 5টা মোমবাতি জেলে ফু দিতি শুভ দিতি ফু দিয়ে নেভালো। তারপর কেক কেটে দুজন দুজনকে খাইয়ে দিল। সবাই একসাথে বসে তৃপ্তি করে কাচ্চি আর কেক খেলো। দিতি বলল, আমাদের প্রথম দিনের দেখা হওয়ার কথা তোমার মনে আছে শুভদা? সে তো মনে থাকবে। নবীনবরণে আমাদের ক্যাম্পাসে এসে আমার গান শুনে কি পাগল হলে, এখন সম্পর্কটা তোমার একার আগ্রহে বয়ে বেড়াচ্ছ। দিতি আনমনে বলল, এভাবে বলো না। তুমি তো জানো একটা সময় পড়াশোনা ছাড়া কিছুই বুঝতাম না আমি। ভাগ্যের সেবার বান্ধবীরা জোর করে তোমার ক্যাম্পাসে নিয়ে গেছিল। এই গিটারের কথা তোমার মনে আছে দিতি? দিতি গিটার আলতো করে হাত বুলিয়ে দিল। কত সুখ স্মৃতি জড়িয়ে আছে এই গিটারকে কেন্দ্র করে। তখন শুভর সাথে নতুন নতুন রিলেশনে গেছে দিতি। দিতি প্রায় আবদার করত শুভকে খালি গলায় গান শোনাতে। একদিন শুভ আফসোস করে বলল, একটা গিটার হলে বেশ হতো। অদিতি শুভকে কিছুই বলল না, তবে অল্প কিছুদিনের মধ্যে 2টো ছাত্রী জোগাড় করে ফেলল। অদিতির বাবা মা টিউশন করতে অনেক বাধা দিয়েছিল, মেয়ের পড়াশোনার ক্ষতি হবে ভেবে, কিন্তু অদিতি শুনল না। স্বনির্ভর হওয়ার বাহানায় ছাত্রী পড়াতে লাগলো। টিউশনে টাকা জমিয়ে প্রথম লাভ অ্যানিভার্সারিতে এই গিটার শুভকে সারপ্রাইজ গিফট দিয়েছিল দিতি। অনাকাঙ্ক্ষিত উপহার পেয়ে বিস্ময়ে কোনো কথা বলতে পারেনি শুভ। শুধু অতিরিক্ত খুশিতে 2 চোখের পাতা ভিজে উঠছিল। এই যা, দিতি বলল, সেই গানটা ধরো না শুভদা। শুভ গিটারে সুর তুলে গলা ছেড়ে গান ধরল। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে। গান শেষ হতে পথশিশুগুলো আনন্দে হাততালি দিল। অদিতির হ্যান্ড পার্স থেকে একটা সুন্দর কালারের দামি পাথর বসানো রূপোর আংটি বের করে শুভর হাতে পরিয়ে দিল। বলল, তুমি একদিন অনেক বড় গায়ক হবে শুভদা। সেদিন তুমি এভাবেই আমার পাশে থাকবে তো দিতি? আমি থাকবো না তো আর কে থাকবে? শুভর কণ্ঠে হতাশা। বলে, আসলে এত বেশি ব্যর্থতার গল্প লেখা হয়ে গেছে আমাকে নিয়ে, এখন কেন জানি সফলতার গল্প শুনতেও ভয় করে দিতি। মনে হয় সব পেয়েও আমি কিছুই পাবো না। দিতি আনমনে বলে, আজ যারা তোমাকে নিয়ে উপহাস করে লাঞ্ছনা করে, একদিন তারাই তোমাকে নিয়ে গর্ব করবে। তাদের বাড়িতে টিভিতে কিংবা মোবাইলে তোমার গান বাজবে। তোমাকে একটু দেখার আশায় অস্থির হয়ে থাকবে। আমার নাম যশ খ্যাতি চাই না, শুধু তুমি পাশে থেকো, কেমন? সে দেখা যাবে। শুভ আংটিতে হাত বুলালো। শুভর অনেক দিনের শখ ছিল এরকম দামি পাথর বসানো রূপোর আংটি। মুখে বলল, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট না করলেই পারতে। অদিতি একটু হাসলো। ঘড়িতে সময় দেখে বলল, এখন উঠতে হবে, চলো আমি তোমাকে পৌঁছে দিই। না না, শুধু বাসে তুলে দিলেই হবে। দিতি কিছু বলবে? শুভ ছোট্ট একটা গিফট বক্স দিতির হাতে দিয়ে বলল, এটা তোমার, এখন খুলো না প্লিজ। দিতি হেসে দিল। দিতির খুব ভালো লাগছে। কে চায় না প্রিয় মানুষের কাছ থেকে কিছু পেতে? হ্যালো সুইটহার্ট, কেমন আছো? কে বলছেন?
কণা ফোন রিসিভ করে বিরক্ত হয়ে বলল। রিক বিকট শব্দে হেসে দিল। বলল, আমাকে এখনও চিনতে পারোনি সুইটহার্ট? কণা রিকের কণ্ঠ চিনতে পেরেও রাগে বেসামাল হয়ে বলল, তুমি ফোন দিয়েছো কোন সাহসে? আর কত জ্বালাবে আমাকে? তোমার জন্য আমার বর আমাকে ভুল বুঝে সংসার ভাঙতে বসেছ। এবার তো মুক্তি দাও। রিকের হাসি চওড়া হলো। জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট চেটে নিয়ে বলল, তাহলে আমার কথা মেনে নাও। মরে গেলেও মানব না। আমার ভাবতেই ঘৃণা লাগছে, আমি কি করে তোমার মতো কাপুরুষের প্রেমে পড়েছিলাম। ছি। কথাগুলো বলে কণা ফোন কেটে সুইচ অফ করে দিল। কণার খুব ভয় করছে, ঈশান যদি একবার জেনে যায় মাঝরাতে ঈশান ব্যতীত অন্য কোনো পরপুরুষের সাথে ফোনে কথা বলেছে কণা, তাহলে তাণ্ডব ঘটিয়ে ফেলবে। আগেরবার ছবি দেখে ঘাড় মটকেছিল, এবার মেরেই ফেলবে। যে চণ্ডাল রাগ ছেলেটার। ঈশান কেন যে বুঝতে চায় না, বিয়ের পর কণা রিকের সাথে কোনো প্রেম ঘটিত সম্পর্ক দূরে থাক, যোগাযোগ নেই। ঈশানকে খুব সূক্ষ্মভাবে ভুল বোঝানো হয়েছে। এ পর্যন্ত রিকের মোট 9টা নাম্বার ব্লক লিস্ট ফেলেছে কণা। তবুও নতুন নতুন নাম্বার দিয়ে ফোন করে, খুব ডিস্টার্ব করে। কণা জানতেও পারল না রিকের সাথে কথা চলাকালীন ঈশান একটানা অনেকবার কণাকে ফোন দিয়েছে, নাম্বার ওয়েটিং পেয়েছে। এত রাতে কার সাথে কথা বলতে পারে কণা? ভেবেই পেল না ঈশান। এখন আবার ফোন বন্ধ। ঈশান ঘড়ি দেখল, রাত 1টা বাজে। কারো কোনো বিপদ হলো না তো আবার? চিন্তা হচ্ছে। ইতস্তত করে অদিতির নাম্বার ডায়াল করলো। 3বারের মাথায় ফোন রিসিভ হলো। হ্যালো অদিতি, বাড়ির সবাই ভালো আছে? অদিতি ঘুম ঘুম কণ্ঠে বলল, এত রাতে এগুলো জানার জন্য তুই ফোন দিয়েছিস মেজো ভাইয়া? যা বলছি তার ঠিক উত্তর দে। সবাই ভালো আছে, তোর বউও ভালো আছে। কণার ফোন বন্ধ কেন? আমি কি জানি। তুই ফোনটা কণার কাছে নিয়ে দে না। দাঁড়াও, যাচ্ছি। অদিতি বিছানা থেকে উঠে দরজা ঠেলে কণার ঘরে গেল। ঈশান বাড়ি না থাকলে কণার দরজা আটকে ঘুমায় না। অদিতি দেখলো কণা আলুথালু হয়ে ঘুমিয়ে আছে। অদিতি ডাকলো, এই কণা ওঠ। আচমকা ডাকে ভয়ে চমকে উঠল কণা। চোখ কচলাতে বুকে থুতু দিয়ে বলল, তুই এত রাতে? ফোন এগিয়ে দিলে বলল, তোর ফোন কেন বন্ধ রে? ভাইয়া ফোন দিয়েছে, নে কথা বল। ফোনের ওপাশে ঈশান প্রচণ্ড রেগে গেল। ওকে অশান্তিতে রেখে কি শান্তিতে না ঘুমিয়ে আছে বেঈমানটা। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চোখ বুজে জঙ্গলি বুনো রাগটা দমন করে প্রাণপণে চেষ্টা করলো ঈশান, কিন্তু পারল না। চিবিয়ে চেবিয়ে বলল, আমি যা যা প্রশ্ন করবো হ্যাঁ অথবা না বলে উত্তর দিবে, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। কণা ভড়কে গেল, ঘুমের রেশটুকু ছুটে গেল। ঈশান বলল, এভাবে না, ডাটা অন করো, ভিডিও কলে আসো। কণা প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। হঠাৎ এমন কি হলো ঈশান এতটা ক্ষেপে আছে? কণা ব্যস্ত হাতে মাথায় চিরুনি চালালো, মুখে ক্রিম মাখলো, কপালের মাঝখানে ছোট্ট একটা কালো টিপ পড়লো। তারপর ভিডিও কল রিসিভ করে ঈশানের দিকে তাকিয়ে একটুখানি সেই চিরচেনা মুচকি আসলো। কণার সুন্দর স্নিগ্ধ হাসি মাখা মুখখানি দেখে অশান্ত মন অনেকটা শান্ত হলো ঈশানের। তবে রাগ কমলো না। বলল, এত রাতে তোমার বাবার সাথে ফোনে কথা বলছিলে? না। কণা মাথা নিচু করে বলল, তোমার সো কল বয়ফ্রেন্ড? আসলে? ঈশান চিল্লিয়ে বলল, আমি যা বলছি তার ঠিক উত্তর দাও। ড্যামেট, আমি কোনো অজুহাত শুনবো না, আনসার মি। কণা ঝরঝর করে কেঁদে দিল। নাক টেনে বলল, আমি কি জানতাম এত রাতে রিক ফোন দিবে? ঈশান 2 হাতে মাথা চেপে ধরল। বলল, ওকে ফাইন, তুমি কিছু জানো না। পাক্কা 25 মিনিট কি এতগুলো কথা বললে শুনি? কণা শুকনো ঢোক গিলল, তবে দমে গেল না। অনেক হয়েছে ভুল বোঝাবুঝি, আর বাড়তে দেওয়া যাবে না। তুমি আমার কথা রাখলে না কণা। ঈশানের কণ্ঠে হতাশা। কণা আকুল হয়ে বলল, প্লিজ আমার কথা শুনুন। ঈশান হাসল খানিক, তাচ্ছিল্যের হাসি। আর কি বলার বাকি রেখেছো তুমি? আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা? যাই হোক, আমার ভুল। তোমার বয়ফ্রেন্ড আছে যেন, কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম। আমি এত সাধু পুরুষ নেই যে কণা, যে তুমি বিয়ের পরও বয়ফ্রেন্ডের সাথে দিনের পর দিন দেখা করবে, হাত ধরাধরি করে রাস্তা দিয়ে হাঁটবে, রাতে ফোনে প্রেমে আলাপ জুড়বে, সব জেনে বুঝেও তোমার সাথে সংসার করে যাব। যা কিছু আমার হয় আমি একান্তই নিজের করে নিই, আর না হয় ছেড়ে দেই। আফসোস, তোমাকে শুধু আমার একান্ত নিজের করে নিতে পারলাম না। এই একটা জায়গায় আমার কনফিডেন্স আমাকে ধোঁকা দিল। যাও, তোমাকে ছেড়ে দিলাম, আর কিছুদিন আমার বউ হয়ে থাকো প্লিজ। আব্বু ছেলে দেখেছো? হয়তো খুব তাড়াতাড়ি অদিতির বিয়ে দিবে। এখন আমাদের ডিভোর্স হয়ে গেলে আমার বোনটা ভালো করে বিয়ে হবে না। কণা শব্দ করে কেঁদে দিল। না, এই মায়া কান্না ঈশানের বেসামাল হবে না। তাই ফোনের লাইন কেটে দিল।
কি করে এই জঙ্গলি বুনো রাগী একগুঁয়ে জেদি ছেলেটাকে বোঝাবে কণা? খুব বেশি ভালোবেসে ফেলেছে যে ডিভোর্স দিব বললেই হলো নাকি? কণা মরে গেলেও এই পেপারে সাইন করবে না। উল্টো হাতের তালু দিয়ে চোখের জলটুকু মুছে নিল কণা। ঈশানের নাম্বারে একের পর এক ফোন করতে লাগলো, কিন্তু ঈশান ফোন রিসিভ করলো না। কণা মেসেজ দিল, সামনে বৃহস্পতিবার আপনি বাড়ি আসবেন প্লিজ, কথা আছে। ঈশান রিপ্লাই দিল, কারো সিরিয়াস কিছু না হলে আমি আর বাড়ি যাব না। তাহলে আমি বিপদ ঘটাই? আজব, তুমি বিপদ ঘটাবে কেন? তোমাকে তো বললাম কিছুদিন পর সব সম্পর্ক থেকে মুক্তি করে দিব। কে মুক্তি চায় আপনার কাছে? তাহলে দুই নৌকে পা দিয়ে চলবে তুমি? সরি টু সে, আমি এত মহান নেই। না, তাহলে আপনি আগে বাড়ি আসুন, তারপর বলবো। বাড়ি গিয়ে কী করব? ঈশান হেয়ালি করে লিখে, যা খুশি। কণা ঝটপট উত্তর দেয়, ভেবে বলছো তো? হ্যাঁ। ঈশান বেখেয়ালি বলে, কি হবে মায়া বাড়িয়ে? সেই তো চলে যাবে। গভীর দীর্ঘশ্বাস ফেলে আবার মেসেজ করে, এখন ঘুমাও, সকালে অফিস আছে, বাই। রাতে ঈশান কণা কারো ভালো মতো ঘুম হলো না। দুশ্চিন্তায় নীরব অভিমানে দুজনে জেগে রইল। আচমকা ঈশানের ফোনে ঘুম ভেঙে যাওয়ায় অদিতির ঘুম আসছে না। হঠাৎ মনে পড়ে গেল শুভদার দেওয়া গিফট বক্সটা খুলে দেখা হয়নি। অদিতি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যস্ত হাতে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সবুজ কাগজ মোড়ানো সুন্দর বক্সটা টেনে বের করলো। খুলে দেখে একটা কালার পেন, কিছু চকলেট, 1 ডজন সবুজ কাচের চুড়ি, 1 পাতা লাল টিপ আর একটা চিরকুট। অদিতি আনমনে হাসলো খানিক। চিরকুটে ভাঁজ খুলে পড়তে শুরু করলো, আমি মনে হয় পৃথিবীর একমাত্র অপদার্থ বেহায়া প্রেমিক, যে সবসময় প্রেমিকার টাকার উপর ডিপেন্ড করে থাকে। সেই টাকায় নিজের হাত খরচ চা সিগারেটের বিল মেটায়, আবার নির্লজ্জের মতো তোমার টাকা দিয়ে তোমাকে সামান্য কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। কি করব বলো তো দিদি? ইদানিং এত বেশি হতাশ লাগে, ডিপ্রেশন কুড়ে কুড়ে খায়। কিছু তো করতে ইচ্ছে করে না। তুমি আমার জীবনে না থাকলে হয়তো কবে একটা অঘটন ঘটিয়ে পেলাম। আমি জানি তোমার খুব কষ্ট হয়, সারাদিন ক্লাস, কোচিং, প্রাইভেট পড়ে আবার টিউশনি করতে দৌড়াও শুধুমাত্র আমার হাত খরচার টাকা জোগাতে। আমি কেন পারি না দিদি তোমার জন্য কিছু করতে? প্রতিদিন রাতে খুব স্বপ্ন দেখি, এই বুঝি আমার অনেক অনেক টাকা হলো, তোমাকে নিয়ে চললাম অচিনপুরে, যেখানে কেউ আমাদেরকে চেনে না, জানে না, আমাদের নিয়ে মাথা ঘামায় না। একদম সরোবরে পার ঘেঁষে ছোট্ট একটা বাড়ি থাকবে, সেই বাড়ির নাম দেব স্বপ্ন বাড়ি। সেই বাড়িতে সব কিছু ভরপুর থাকবে, তুমি আমি চুটিয়ে সংসার করবো। হায়, শুধু স্বপ্নবাজ হয়েই রয়ে গেলাম, স্বপ্ন আর পূরণ করতে পারলাম না। দেখেছো কি লিখতে চাইলাম আর কি ভুলভাল লিখছি। আসলে একটা বয়সের পর কেন জানি কাব্যিক প্রেমপত্র লিখতে ইচ্ছে করে না। ম্যাচিউরিটি এত বেশি প্রবল হয়, অনুভূতিগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে। হবে নাই বা কেন? আমার বয়সী ছেলেরা ব্যবসা বা চাকরি করছে, বিয়ে শাদী করে 1-2 বাচ্চার বাপ হয়ে গেছে এতদিনে, আর আমি এখনও গায়ে বেকারত্বের তকমা লাগিয়ে ঘুরছি। মনে হয় এই তো সেদিন তোমার সাথে আমার প্রথম দেখা। তুমি আমার পেছন পেছন ছুটলে, আমি মহাবিরক্ত। একেই তো নিজেই ঠিকমতো চলতে পারি না, তার উপর গার্লফ্রেন্ড ফালবো কীভাবে? এখনকার গার্লফ্রেন্ডের যে ডিমান্ড, আমাকে ভুল প্রমাণ করে তুমি আমার মণিকৌঠায় ঘাপটি মেরে বসলে। দেখতে দেখতে আমাদের সম্পর্কটা 5 বছর হয়ে গেল। তবু মনে রাখো, আমরা জীবনের চড়াই উতরাই বা দিন বদলের গল্প আসুক না কেন, তুমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকবে। ইতি, তোমার শুভদা। সকালে এক টেবিলে 3 বাপ ছেলে খেতে বসেছে। বাসুদী দেবী সাদা ভাত, বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন মুগ ডাল রেঁধেছে, সাথে অমলবাবু আর অভ্রের জন্য 2টো ডিম সিদ্ধ। খাওয়ার ফাঁকে দুজনের পাতে 2টো ডিম সিদ্ধ তুলে দিল বাসুদী দেবী। শুভ দেখেও কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। কি হবে, সেই তো বাবা মা একগাদা কটু কথা শুনিয়ে দিবে। অমলবাবু খাওয়া শেষ করে বলল, শুনলাম তুই নাকি কাল পাড়ায় নতুন পার্কে একটা মেয়ের সাথে ঢলাঢলি করছিলি। শুভ কেবল ডালে লেবু চটকে ভাত মেখেছে। বাবার কথা শুনে হাত থেমে গেল। চোখ তুলে বলল, কে বলেছে তোমাকে এসব আজে বাজে কথা? অমলবাবু পুরনো দিনের রকচটা মানুষ, একটানা অনেক বছর ফলের ব্যবসা করেছেন। ব্যবসায় খুব বেশি সুবিধা না করতে পারলেও বউ ছেলে দুটো নিয়ে সচ্ছলভাবে দিন যাপন করেছে। এখন অবশ্য তেমন কিছুই করে না, সারাদিন চায়ের দোকানে বসে বসে ছেলে বুড়োদের সাথে আড্ডা দেয়, টিভি দেখে, তাস খেলে। সেখান থেকে মূলত শুভর কথাটা কানে এসেছে। শুভরা এই এলাকায় এসেছে বছর 2 হবে। এই কলোনিতে 2 রুম নিয়ে ভাড়া থাকে। সামনে গ্রিল করা ছোট্ট বারান্দা আসে, একপাশে বাথরুম, রান্নাঘর। বাসতী দেবী যে শুচিবায়ু, ভাগ্যিস কারো সাথে বাথরুম রান্নাঘর শেয়ার করে না। মেয়ে নিয়ে রং ঢং না করলে
তো আর লোকে তোমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে না? তোমার চাকরি করতে ভালো লাগে না বলি ফলের ব্যবসা কর, তাও করবে না। বসে বসে ছোট ভাইয়ের কামাই খাবে আর মেয়ে মানুষ নিয়ে বেলাল্লাপানা করবে। বয়স তো কম হলো না, এতই যখন যৌবনের টান, বিয়ে করলেই তো পারো। অমলবাবু দাঁত খিচে বলল। শুভ রেগে গেল, বলল, বাবা তুমি কি ভাষায় কথা বলছো? মাথা ঠিক আছে? এই একদম আমাকে ভাষা শেখাবি না জানোয়ার। তুই তো বকেই গেছিস, কে দিবে তোর সাথে মেয়ের বিয়ে? এবার আমাদের ক্ষমা দে, দয়া করে কিছু কর, আর না হয় বাড়ি থেকে বেরিয়ে যা। ছোট্ট ছেলেটার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তোর জন্য অভ্রকে বিয়ে দিতে পারছি না। কে মানা করেছে অভ্রকে বিয়ে দিতে? অমলবাবু শুভর মাথায় হাত দিয়ে জোরে গুঁতো দিলেন, বলল, অভ্ররাজ বিয়ে করলে কাল অভ্রর বউ তোকে ভাত দেবে? লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে হারামি। দিলে দিবে, তোমরা ওর জন্য মেয়ে দেখো। কথাগুলো বলে শুভ খাওয়া ফেলে চেয়ার ঠেলে উঠে গেল। শুভর মা বাবা যতই ছেলের সাথে খারাপ ব্যবহার করুক না কেন, শুভর একটা গতি না করে অভ্রকে বিয়ে করাতে কিছুতেই মন সায় দেয় না। ঈশান বাড়ি আসবে না করে বৃহস্পতিবার রাতেই ঠিক বাড়ি চলে আসলো। আসলে ওই মিষ্টি মায়া করা আদুরে মুখখানি না দেখে বেশিক্ষণ থাকা যায় না তো। একটু লুকিয়ে চুকিয়ে দেখার লোভ বারবার ফিরে ফিরে আসতেই হয়। সদর দরজায় ঈশানকে দেখে কণার মনের ভিতর 100 প্রজাপতি উড়ে গেল। বুকের ভিতর সুখ সুখ অনুভূতি, টোল পড়া গালের ভাঁজে মিষ্টি হাসির রেখা লেগেই আছে। কণার মন বলছিল ঈশান আজ বাড়ি আসবে। তাই তো ঈশানের প্রিয় রঙের সাদা জামদানি পরেছে, খোঁপায় এক মুঠো বেলি ফুল খুব যত্ন করে গুঁতেছে, হাতে লাল চুড়ি, কপালের মাঝে ছোট্ট একটা লাল টিপ পড়েছে। এত সুন্দর এত সুন্দর! ঈশান মুগ্ধ চোখে তাকিয়ে রইল। মস্তিষ্ক বলছে চোখ ফেরানো দরকার, কিন্তু বেহায়া মন আর অবদ্ধ চোখ কিছুতেই বশ মানছে না, মনের সাথে পেরে উঠে না। একটা সময় হাল ছেড়ে দিল ঈশান, দুঠোঁট নেড়ে বলল, কোথায় গিয়েছিলে? আমাকে বলছেন? কণা আস্তে করে বলল। ঈশান আর কথা না বাড়িয়ে বেডরুমে চলে গেল। এই মেয়েটা ঈশানকে পুরোপুরি পাগল না বানিয়ে ছাড়বে না। কণা ঈশানের পিছু পিছু কফি হাতে নিয়ে গেল। ততক্ষণে ঈশানের বাইরের পোশাক পাল্টে ছাদ বাগানে গিয়ে বসেছে। আকাশে আজ অনেক বড় চাঁদ উঠছে, চারিপাশে জ্যোৎস্না মাখামাখি, তীব্র বলি ফুলের গন্ধে কেমন মাতাল মাতাল লাগে। আপনার কফি। ঈশান চোখ তুলে তাকিয়ে রইল। কণা আজও লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। বড় সাহস করে ওই গভীর নয়নের অতলে একটু একটু করে ডুবে গেল। কণাকে এই রূপে দেখে ঈশানের কেমন পাগল পাগল লাগছে। কণাকে হাত বাড়িয়ে নিজের কাছে টেনে নিল, কোলের মাঝে বসিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কণার খোপার মাঝে মুখ ডুবিয়ে দিল। আবেশের বুঁদ হয়ে রইল অনেকক্ষণ। জীবনে এই প্রথম একজন পুরুষ এত কাছে এসে কণার সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল। এই বুনো অনুভূতির কোনো নাম নেই, গন্ধ নেই, অস্তিত্ব নেই। শুধু মন দিয়ে তীব্রভাবে অনুভব করতে হয়। এত ভালোবাসা, এত আবেগ, এত আদর এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল ঈশান? কণা জানে না, শুধু জানে এই মানুষটা ছাড়া কণা বাঁচবে না। একটা সময় পর ঈশানের হাত আস্তে আস্তে শিথিল হয়ে যায়। কণাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, মনের রাশ টেনে ধরে বলে, এভাবে সেজেগুজে আর কখনো আমার সামনে এসো না প্লিজ। কেন? সাজলে আমাকে ভালো দেখায় না? যায় না? আমি জানি না, তাহলে সাজতে মানা করলেন কেন? তোমার এই রূপ দেখলে আমার মাথা একদম ঠিক থাকে না কণা। শেষে কি করতে কি করে ফেলবো? কথাগুলো বলেই ঠান্ডা কফিতে এক চুমুক গিলেই ফেলল ঈশান। কণা ফিক করে হেসে দিল। ঈশানের হাত থেকে কফির মগ নিয়ে অবশিষ্ট কফিটুকু চুমুক দিল কণা। লম্বা নিঃশ্বাস টেনে ঘরে যেতে যেতে বলল, টেস্ট খারাপ না। ঈশান মাথা চুলকে হাসলো খানিক। রাতে সবাই একসাথে খেতে বসেছে। রেনু কণা খাওয়ার ফাঁকে ফাঁকে এটা সেটা সবার পাতে তুলে দিচ্ছে। মিজানুর ঈশানকে উদ্দেশ্য করে বলল, অদিতির বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছে। ছেলে সিভি দেখে আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া ছেলের অফিসে খোঁজ লাগিয়েছিলাম, কোনো আজে বাজে রেকর্ড নেই। এবার তোমরা দেখো, তোমাদের পছন্দ হলে আর দেরি করব না। হঠাৎ অদিতি কেসে উঠল, মুখের ভাত দু একটা ছিটকে পড়ল। ঈশান বোনের মাথায় হাত বুলিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। অদিতি এক নিঃশ্বাসে পুরো গ্লাস পানি খালি করে দিল। এখন ঠিক আছিস? তুই ঘরে যা, ঈশান বলল। রেনু ফোড়ন কাটলো, ও কেন ঘরে যাবে? অদিতি কোথাও যাবে না, যেহেতু বিয়েটা ওর, ও সব কিছুতে থাকবে, দেখবে। পছন্দ হলে তবেই তোমরা এগোবে, আর না হলে অন্য ছেলে দেখবে। অদিতি করুণ চোখে মায়ের দিকে তাকায়। মা তো জানে অদিতি শুভদাকে কতটা ভালোবাসে। সব জেনে শুনো মা এত নিষ্ঠুর হচ্ছে কেন? অদিতি হাত পা কাঁপছে, পেট গুলোচ্ছে, মনে হচ্ছে যা খেয়েছিল সব বমি হয়ে যাবে। ঈশান আব্বুর মাথার রেশ ধরেই বলল,
তুমি তো দেখেছো, আমাদের আর গিয়ে দেখার দরকার নেই। ছেলে ছিবি দিয়েও দেখে নিব, আর অদিতির মত নিয়ে কথা এগোবো। ওরা দুজনে একটা কফি শপে মিট করুক, তারপর বিয়ের দিনক্ষণ করা যাবে। মিজানুর আহমদ তার 4 ছেলেমেয়ের মধ্যে ঈশান আর অদিতিকে একটু বেশি ভালোবাসেন। ছোটবেলা থেকে ওরা দুজন খুব বাপ নেওটা আর পড়াশোনায় মেধাবী। ঈশান একদিন মিজানুর আহমদকে ঘুষ খেতে দেখে ফেলে। তারপর থেকে কেমন পাল্টে গেল ছেলেটা। যদিও কাউকে বুঝতে দেয়নি, কিন্তু মিজানুর ছেলের তাকানো, কথার ভঙ্গি দেখে ঠিক পায় ছেলে আর মন থেকে তাকে সম্মান করে না, ভালোবাসে না। সবটাই কেমন দেখানো। কতবার ছেলেকে বোঝানোর চেষ্টা করছে, এই রাগী, অবদ্ধ, জেদি ছেলেটা কিছুতেই আর বুঝলো না, মানল না। গভীর রাতে রেনু অদিতির ঘরে এলো। মেয়েটা এখনও ঘুমায়নি, কেমন ফুলে ফুলে শব্দহীন কাঁদছে। রেনু মেয়ের মাথায় হাত রাখলো। অদিতি অভিমানে মায়ের হাত সরিয়ে দিল। রেনু দমে গেল। অদিতি বিছানা থেকে টেনে তুলল, আঁচল দিয়ে পরম মমতায় চোখের জলটুকু মুছিয়ে দিল। তুমি সব যেন এমনটা কেন করলে মা? তোমার ভালো চাই তাই। এতে আমার কি এমন ভালো হবে? এখন বুঝবি না, অনেক পরে বুঝবি। আমি শুভদাকে ছাড়া বাঁচব না, অন্য কারো জন্য মরে না। সময়ের উপর সবটা ছেড়ে দিবি, দেখবি সময় সব কিছু ঠিক করে দিবে। আমি ওর সাথে পালিয়ে যাব, লাভ নেই। তোর আব্বু ঠিক ধরে ফেলবে। তুই তো বেঁচেই যাবি, কিন্তু তোকে নিয়ে পালানোর অপরাধে ওই ছেলের কত বড় ক্ষতি হবে একবার ভেবে দেখেছিস? অদিতি অস্থির হয়ে বলল, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। প্লিজ তুমি আব্বুকে বোঝাও। তুই কি ভাবছিস তোর আব্বু এত তাড়াতাড়ি তোকে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল? ছিল না। না, তাহলে এত তাড়া কিসের? শুভর কথা তোর আব্বু জেনে গেছে। অদিতি চমকে উঠল, ভয়ে ভয়ে বলল, আব্বু এই বিষয়ে তো আমাকে কিছু বলবে না। তোর আব্বু তোর উপর অগাধ বিশ্বাস। সে জানে তার মেয়ে ঠিক এই বিয়েতে রাজি হয়ে যাবে, আর রাজি না হলে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় সে পথ তোর আব্বুর খুব ভালো মতো জানা আছে। মা প্লিজ, আমি তোমাদের সব কথা মেনে চলবো। দয়া করে শুভধার কোনো রকম ক্ষতি করো করে না যেন আব্বু। করবে না, কথা দিলাম। এবার একটু ঘুমাও, অনেক রাত হলো। খুব শিগগিরই অদিতির বিয়ে ঠিক হয়ে গেল। আব্বু বলেছিল ছেলের সাথে দেখা করতে, কিন্তু অদিতি রাজি হয়েছে নেই। বলে দিয়েছে তোমাদের পছন্দে আমার পছন্দ, আলাদাভাবে দেখা করার কিছু নেই। একদিন ছেলের বাড়ি থেকে ঘটা করে এসেছে, আংটি পরিয়ে গেছে অদিতিকে। সামনের মাসে বিয়ে। বাড়িতে বিয়ের খুব তোড়জোড় চলছে। বোনের বিয়ে উপলক্ষে সামনের সপ্তাহে অনিকেত আসবে। বড় ভাইয়া ভাবিও এই বাসায় চলে এসেছে। ঈশান একটা সাদা রঙের লাল সবুজ ডিজাইন করা খুব সুন্দর আর দামি বিয়ের কার্ড অদিতিকে দেখালো। বলল, পছন্দ হয়? খারাপ না। আজ একটু দেখা করতে পারবা? জরুরি কথা ছিল। শুভ চট করে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মানিব্যাগ টেনে বের করলো। খুলে দেখলো এক পাশে কিছু খুচরো পয়সা, আর এক পাশে অদিতির ছোট্ট ছবির সব হাবিজাবি কাগজপত্র রাখা। এখন মার কাছে টাকা চাইতে গেলে টাকা তো দেবেই না, উল্টে হাজার একটু কটু কথা শুনিয়ে দিবে। আচ্ছা, একটা সময় পর পরিবারের বেকার বড় ছেলেরা সবার কাছে বোঝা হয়ে যায় কেন বলুন তো? শুভদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, শুনছি। তোমাকে এত দূর আসতে হবে না, তুমি হলের মোড়ে দাঁড়াবে, আমি দেখা করে চলে আসব। শুভ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই মেয়ে এত কেন বুঝে শুভকে। অদিতি খুব যত্ন করে শুভর প্রিয় খাবারগুলো রান্না করে একে একে টিফিন বক্সে ভরল। এক ফাঁকে নিজেও চট করে রেডি হয়ে নিল। বেরোনোর সময় অদিতির মা বলল, আজ কিন্তু শেষ, মনে থাকবে মা? তুমি ভুল করে তাকে বোঝাবে ব্রেকআপের পরেও যেন এবারে আশেপাশে ঘুরঘুর না করে। করবে না মা, ওর প্রচুর আত্মসম্মান বোধ। দেখ, ছেলেটা বেকার, তাতে আমার মেনে নিতে কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা বিধর্মীকে আমরা কিছুতেই আমাদের মেজামাই হিসাবে মেনে নেব না, মরে গেলেও না। অদিতির চোখের জলটুকু মুছে নিয়ে বলল, মা আমার দেরি হয়ে যাচ্ছে, সাবধানে যেও। শুভ একটা পার্কের বেঞ্চে পা তুলে আরাম করে বসলো। অদিতি রান্না খাবারগুলো তৃপ্তি নিয়ে চেটেপুটে খেলো। পুরোটা সময় অদিতিকে মুগ্ধ নয়নে শুভর খাওয়া দেখলো। হাত মুখ ধুয়ে বলল, অনেকদিন এত স্বাদের খাবার খাইনি দিতি, বিশেষ করে ইলিশ মাছের ডিম ভুনা, এত মজা। চট করে অদিতি হাত দুটো টেনে নিয়ে তাতে চুমু এঁকে দিল শুভ। অদিতি কেঁপে উঠল, বলল, কি করছো, ছাড়ো। শুভ মাথা চুলকে লাজুক হেসে বলল, সরি। অদিতি বলল, তুমি আমাকে কতটা ভালোবাসো। শুভ ঘাসের উপর ধপাস করে শুয়ে দুহাত দুদিকে মেলে ধরে বলল, অনেক বেশি। তোমায় আমি ভালোবাসি দিতি, প্রমাণ দিতে পারবে? শুভ অদিতির চোখে চোখ রাখলো, বলল, প্রমাণ চাই তোমার? অদিতি নিজেকে শক্ত করে বলল, হ্যাঁ চাই। একবার বলেই দেখো কি করতে হবে তোমার জন্য।
আমি আমার জীবনটাও বাজি রাখতে পারি দিদি। জীবন বাজি রাখতে হবে না তাহলে? অদিতি ভেতরে ভেতরে খুব ভেঙে পড়ছে, দুঃখে কষ্টে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু শুভর সামনে নরম হলে চলবে না। দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না আটকালো, বলল, সামনের মাসে আমার বিয়ে, তুমি আমার পেছনে পড়ে থেকে সময় নষ্ট করো না শুভদা, নিজের কেরিয়ারে মনোযোগী হও। শুভ নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না। এই কি তার সেই দিতি? না, এই দিদিকে শুভ চেনে না। তুমি আমার সাথে মজা করছো তাই না? আজব, তোমার সাথে আমার মজার সম্পর্ক। আমি তোমাকে ছাড়া বাঁচবো না দিদি। আমাকে এভাবে একা করে চলে যেও না। চলো আমরা পালিয়ে যাই। কোথায় যাবে পালিয়ে তুমি? বলো, কোথায় যাবে? তুমি গান ছাড়া আর কিছু পারো? গান গেয়ে দুপয়সা রোজগার করতেও পারো না। এমএ পাশ করে বসে আছো, কত করে বললাম চাকরির ইন্টারভিউ দাও, তাও দিলে না। এদিকে সরকারি চাকরির বয়স প্রায় শেষ। আমার সাথে দেখা করবে, সে গাড়ি ভাড়াও তোমার কাছে থাকে না। আমাকে নিয়ে রাখবে কোথায়, খাওয়াবে কি? তোমার পরিবার আমাকে জীবনেও মেনে নেবে না। সবচেয়ে বড় কথা, তুমি আমাকে বিয়ে করলে তোমার বাবা মা তোমাকে ত্যায্য পুত্র করবে। তোমার মাথার উপর থেকে ছাদটুকু কেড়ে নিতে চাই না শুভদা। কথাগুলো এক নিঃশ্বাসে বলে বড় একটা দম ছাড়ল দিদি। বলল, শেষ একটা রিকোয়েস্ট রাখবে আমার, বলো। আমার বিয়ের দিন প্লিজ তুমি এসো না। তোমাকে দেখলে আমি একদম ঠিক থাকতে পারবো না। শুভ আচমকা অদিতির হাত দুটো চেপে ধরল, বলল, কিসের বিয়ে? হ্যাঁ, আমি তোমাকে অন্য কারো হতেই দিব না। কেন বোঝো না দিদি? তুমি ছাড়া আমাকে বোঝার মতো আপন কেউ নেই। প্লিজ শুভদা। শুভ দীর্ঘশ্বাস গোপন করে হেসে দিল, বলল, আচ্ছা যাব না, যাব না। এবার আসি কেমন? দিদি, এভাবে পিছু ডেকো না শুভদা। সমাপ্তি যদি বিচ্ছেদে হবে, তবে সূচনা এত মধুর ছিল কেন? প্রথম কলেজের ফাংশনে আমার গান শুনে তুমি আমার প্রেমে পড়েছিলে। তোমাকে আমাকে তোমার মায়ায় জড়ালে, ভালোবেসে আগলে রাখলে। এখন আবার এই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। আমার বন্ধুবান্ধব আমার সাথে খুব একটা মেশে না, চা নাস্তা সিগারেটের খরচ দেওয়ার ভয়ে। বেকার বলে মা বাবা ভালো করে কথা বলে না। ছোট্ট ভাইটা আমাকে দেখলে চোখ মুখ কুঁচকে ফেলে। এলাকার ছেলে পেলে তার মায়েরা আমার সাথে কথা বলতে দেয় না। পাশের বাসার আন্টিরা আমাকে নিয়ে গসিপ করে। একমাত্র তুমি আমাকে বুঝতে, সঙ্গ দিতে, সেই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আজ থেকে আমাকে বোঝার আর কেউ রইল না দিদি। জানো দিদি, আমি না বাড়িতে বসে ঠিকমতো রেওয়াজ করতে পারি, তোমার দেওয়া গিটার নতুন সুর তুলতে পারি না। আমার বাপ ভাইয়ের ঘুমের ডিস্টার্ব। এমনকি গানকে একমাত্র ভালোবেসে একে একে সবাইকে হারাচ্ছি। কি করব? গান যে আমার রক্তে মিশে আছে। এই গান নিয়ে কিছু করব, চেষ্টা তো করছি, সুযোগ তো মেলে না। স্কুল কলেজে ফাংশনগুলো শুনে শিল্পীরা দেখা করতে গেলে বলে আমি পাগলের মতো ছুটে যাই। ঘন্টার পর ঘন্টা ওয়েটিং রুমে বসিয়ে রেখে, স্যার চলে গেছে, আজ আর দেখা হবে না, আপনি এখন আসতে পারেন। আসলে আমার ভাগ্যটাই খারাপ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ভালো থেকো শুভদা। অদিতি তাড়াহুড়ো করে চলে যেতে নিল। অদিতিকে চিরতরে হারিয়ে ফেলার ভয়ে শুভ যেন বুকের ভেতর কেমন কেঁপে উঠল। দৌড়ে গিয়ে পিছন থেকে অদিতিকে হাতখানা টেনে ধরল। আর একটু হলে শুভর সামনে কেঁদেই দিত মেয়েটা। কষ্টে অদিতির বুক ফেটে যাচ্ছে। শুভ হাঁটু মুড়ে বসে পড়ল। অদিতি হাত দুটো শক্ত করে চেপে ধরল, গলা ছেড়ে গান ধরল, বকুল মালা শুকোবে। অদিতি যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম আরাফাত চৌধুরী। একটা মাল্টিমিডিয়া কোম্পানির অনেক বড় পদে চাকরি করে। আরাফাতের বাবা নাই, শুধু মা আর এক বোন নিয়ে তার পরিবার। তবে ভদ্রলোক অনেক সয় সম্পত্তি রেখে গেছেন। আরাফাতের মামাবাড়ির দিকে আত্মীয় বেশ প্রতিভাশালী। অদিতির ছবি দেখে খুব পছন্দ হয়েছে আরাফাতের। একটা কফি শপে সামনাসামনি মিট করায় খুব ইচ্ছে ছিল, কিন্তু মেয়েটা আগ্রহ দেখায়নি। ফোন দিল, মেপে মেপে কথা বলে, কখনো নিজের থেকে ফোন দেয় না। রাতে ঘুমানো যাওয়ার আগে আরাফাত অদিতির নাম্বারে ফোন দিল। অদিতি ইদানিং কিছুই ভালো লাগে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। সেদিন শুভদাত্তাকে দেখা করে আসার পর থেকে আর ফোন দেওয়া হয়নি। শুভদা প্রায় মিস কল দেয়, অদিতি ভুলেও কল ব্যাক করে না। কি হবে মায়া বাড়িয়ে? আর তো একটা সপ্তাহ, তারপর অদিতি সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। অন্য কারো কথায় চলতে হবে, একসাথে বসে খেতে হবে, রাতে এক বিছানায় ঘুমাতে হবে, তার ভালো মন্দ দেখতে হবে। কেন? একজনকে তীব্র ভালোবাসে মনের গহীনে রুখে রেখে আরেকজনের সাথে হাসি মুখে সংসার করে যেতে বছরের পর বছর এসব এলোমেলো চিন্তায় মাথায় এলে অদিতি কেমন পাগল পাগল লাগে। ইচ্ছে করে সব কিছু ফেলে শুভদাকে নিয়ে দূরে কোথাও চলে যাই। আরাফাত কলিং, চোখের জলটুকু মুছে দিয়ে
ফোন রিসিভ করলো অদিতি। হ্যালো। আরাফাত বলল, কি করছিলে? এতবার ফোন দিলাম, নো রেসপন্স। শুয়ে আছি, সরি, ঘুমের সময় ডিস্টার্ব করলাম। না ঠিক আছে, রাতে খেয়েছেন? হ্যাঁ। বিয়ের কোন রঙের বেনারসি পরবেন? মানে কাল শপিংয়ে যাব, আপনি চলুন না, ভালো লাগবে। আমার যাওয়া হবে না, আপনারা পছন্দ করে কিনুন। কোন কালার পছন্দ? আপনার পছন্দ মতো কিনলে হবে। বউটা এত বেছে বেছে আমি পছন্দ করেছি, শাড়ি চুড়ি আমি পছন্দ করো? আরাফাত একটু রসিকতা করার চেষ্টা করলো। অদিতি কিছু বলল না। শুনছেন? হুম। কাল বিকেলে আমি আপনাদের বাসায় যাব। আমার সাথে আপনাকে একটু বের হতে হবে। মানে ঘুরতে যাবেন আর কি। বিয়ের আগে দুজনকে চেনা জানার দরকার আছে। আপনার সাথে তো আমার সেভাবে কথা হলো না। অদিতি মানা করতে চাইলো, সে আরাফাতের সাথে কোথাও যাবে না। রেনু ইশারায় বারণ করলো। আসতে চাইছে আসুক। রেনু এসেছিল অদিতি বলতে অনিকেত ভোরে বাসায় পৌঁছে যাবে। অদিতির ফোনে লাউড স্পিকার থাকায় সব কথা শুনে ফেলে। অদিতি ফোন রেখে মাকে কড়া কণ্ঠে বলল, আসতে চাইছে অসুখ, কিন্তু আমি ওই ছেলের সাথে কোথাও যাব না মা। ওই ছেলে আবার কি? হ্যাঁ, ও তোর হবু বর। বিয়ে যখন করতে হবে শুধু শুধু জেদ করিস না মা। রেনু অদিতির মাথায় হাত রেখে বলল, ভোর রাতে অনিকেত এয়ারপোর্ট থেকে আনতে গেছে মিজানুর আহমেদ ও ঈশানরা দুভাই। অনিকেত বাসায় ফিরতে রেনু ছেলেকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। বলল, বাবা তুই অনেক শুকিয়ে গেছিস বাবা। আমি মোটা ছিলাম কবে মা? রেনু হেসেই দিল। এই ছেলেটা জন্ম থেকে খিটখিটে কাবু, তবে গায়ের রং উজ্জ্বল ফর্সা, টিকলো নাক, ভাসা ভাসা চোখ। ওর সবচেয়ে বড় গুণ, ও নিজের কথার দ্বারা মানুষকে প্রচুর হাসাতে পারে। তুই বরং গোসল সেরে নে, আমি তোর জন্য খাবার বেড়ে দিই। অনিকেত কপালে হাত ঠেকে বলল, ওকে আম্মুজান। অনিকেত সবার সাথে কুশলাদি করে পেট ভরে খেয়ে লম্বা একটা ঘুম দিল। ঘুম থেকে উঠে সবার জন্য আনা গিফট একে একে সবাইকে বুঝিয়ে দিল। সবার জন্য কম বেশি গহনা, কসমেটিক, পারফিউম এনেছে। কনাকে গিফট বক্স হাতে দেওয়ার সময় বলল, হে ভাবি, তোমার সাথে তো ঠিকমতো পরিচয় হলো না। কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? একদম ভালো নেই ভাবি। কেন? অনিকেত নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এবার বোধহয় মা ধরে বেঁধে বিয়েটা দিয়েই দিবেন, বুঝলে? বিয়ে করা তো ভালো তো। কনা আস্তে করে বলল, তুমিও এ কথা বলছো? না মানে মেজো ভাইয়ের যে রাগ, তুমি সামলাও কেমনে? কণা মন খারাপ করে বলল, বড্ড পিচ্ছল বেটা। অনিকেত শব্দ করে হেসে দিল। ঈশান এসে কণার গা ঘেঁষে বসলো। বলল, কি কথা হচ্ছিল আমাকে নিয়ে? এই, তুই ভাবিকে আদর টাদর করিস না, কোথাও ঘুরতে নিয়ে যাস না, এইসব আর কি? কণা জিভ কাটল। কি বলে এই ছেলে? ঈশান অনির মাথায় চারটি মেরে বলে, খুব পেকে গেছিস। কামন ব্রো, আজ বিয়ে দিলে কাল বাচ্চার বাপ হয়ে যাব। চুপ কর বেয়াদব, ঈশান ধমক দিল। আমার বোনটার মন খারাপ কেন? দুদিন বাদে বিয়ে, কোথায় হাসি খুশি থাকবে, খাবি দাবি তা না, উল্টো মুখ করে ভার করে বসে আছিস। অনিকেতের কথা অদিতি হাসার চেষ্টা করলো। কণা বলল, আজ অদিতির হবু জামাই আসবে। ভালো তো, বিয়ের আগে বেটা বউকে দেখার জন্য মরে যাচ্ছে। আমি কিন্তু ওই ছেলেটার সাথে কোথাও একা একা যাব না বলে দিলাম, অদিতি স্পষ্ট করে বলল। ঈশান একটু চিন্তিত দেখালো। অনিকেত ভরসা দিয়ে বলল, তোকে একা ছাড়ছে কে? আমিও যাব তোর সাথে। ঈশান বলল, কণা একটু ঘরে চলো, কথা আছে তোমার সাথে। কণা লাজুক হেসে ঈশানের পিছু পিছু চলে গেল। অদিতি কি অন্য কাউকে পছন্দ? কণা বেশ অবাক হলো। বলল, হঠাৎ এ কথা? না মানে তোমরা তো খুব ভালো বন্ধু। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর থেকে অদিতি কেমন মনমরা হয়ে থাকে। ও কিছু না, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। ঈশান কণার খুব কাছে চলে গেল। চোখে চোখ রেখে প্রশ্ন করলো, আমাদের ঠিক হয়েছে? কণা থতমত খেয়ে গেল। ঈশান বলল, বিয়ের 7 মাস হতে চললো, অথচ আজও আমরা দাম্পত্য শুরু করতে পারলাম না। একটা বিবাহিত ছেলের এর থেকে বড় কষ্ট আছে বলো? কণা ভয় পেল, সরে গেল। চোখে চোখ রেখে বলল, কে মানা করছে আপনাকে? মানা করনি? অনুমতিও তো দেওনি। সব কথা মুখে বলে দিতে হবে? মন দিয়ে তো বোঝো না। যতবার তোমার মনে নিজেকে বসাতে যাই, অন্য কারো প্রতিচ্ছবি দেখে বারবার ফিরে আসি। কণা খুব হতাশ লাগলো। আর কিভাবে বোঝালে ঈশান বুঝবে? কণা শুধু ঈশানকেই ভালোবাসে, মনে প্রাণে চায়। ঈশান চলে যেতে নিল। কণা পিছন থেকে ঈশানের এক হাত আঁকড়ে ধরল, সামনে ঘুরে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। এই প্রথম কণা নিজের থেকে ঈশানের এত কাছে এসলো। ঈশান কণার মাথায় হাত বুলিয়ে দিল। কণা নিঃশব্দে কেঁদে দিল। কেন ঈশান বোঝে না কণা কতটা চাই ঈশানকে? কণার আকুলতা বুঝে ঈশান কিন্তু বড্ড ভয় হলো, ইনসিকিওর ফিল করে। যদি সব কিছু পেয়ে হারিয়ে ফেলে? কণা জড়িয়ে ধরে বলল, অদিতির বিয়ে হয়ে গেলে আমি এখানে থাকবো না, আপনার সাথে আপনার বাসায় গিয়ে থাকবো। কোনো দরকার নেই, এখানে ভালো আছো, ওখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। কণা জেদি কণ্ঠে বলল, আপনি পারলে আমিও পারবো।
আমার সাথে গিয়ে কি করবে? সংসার করব? সে তো এখানে করছো। দূরে থাকলে আপনি শুধু আমাকে ভুল বুঝেন, একতরফা দোষারোপ করেন। এত অবিশ্বাস, এত ভুল বোঝাবুঝি আমার আর ভালো লাগে না। ভুল বোঝার যথেষ্ট কারণ নেই কি? হয়তো আছে, কিন্তু বিশ্বাস করুন, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, যোগাযোগও নেই। বিভিন্ন নাম্বার থেকে ওই লুজারটা আমাকে মেসেজ করে, ফোন দিয়ে ডিস্টার্ব করে। আমি সিম পাল্টে ফেলবো। এসব কথা আমাকে আগে বলোনি কেন? বলার সময় দিয়েছেন, তবুও বলতে পারতে। সত্যি আর কোনো সম্পর্ক নেই? ঈশান সন্দিহান কণ্ঠে বললে। এখনও অবিশ্বাস? দেখি ছাড়ুন, কেউ দেখে ফেলবে। কণা অস্থির হয়ে বলল। ঈশান আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, মা, ধরছে তোমার ইচ্ছে, আর ছাড়বো আমার ইচ্ছে। প্রিয় প্রাক্তন, দ্বিতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।